প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে? দেখেন, রতনে রতন চেনে, ওই যে সুরে চেনে। যাই হোক, পরেরটা আপনারা বুঝে নেবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবে, আলোচনা করে একটা ডিসিশন নিবে, ঠিক আছে? তো সার্জিসটাও গেছে নাকি? শোরগুলা না গেলে কি আর না গেলে কি? দর্শক, একটা ইন্টারেস্টিং ঘটনা। আসিয়ার সেই জানাজা মাগুরায়, সেখানে যোগ দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেক। তো তাদেরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। কোথায় করে? এটা হচ্ছে এখন টেলিভিশন, তখন লাইভ দেখাচ্ছিল জানাজার দৃশ্য। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে টিউলিপ সিদ্দিকের সাথে স্কাই নিউজের সাংবাদিকদের মুখোমুখি সাক্ষাৎকারে একটি উত্তপ্ত মুহূর্ত। টিউলিপ কি জানতেন না কিভাবে সাংবাদিকের মুখোমুখি হবেন? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে ঘটানো আওয়ামী লীগের তাণ্ডব ও খালা শেখ হাসিনার কর্মকাণ্ডে টিউলিপ সিদ্দিকের অবস্থান এবং প্রতিক্রিয়া ভবিষ্যতে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন একটি দিক তৈরি করতে পারে, যেটি টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎকেও। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দিনের অতি গুরুত্বপূর্ণ কিছু সংবাদ। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতিসংঘের মহাপরিচালক বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছেন। তিনি 3 দিনের সফরে আছেন আমাদের এই বাংলাদেশে। এতে করে মহা বিপদে আছে আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। এর কারণ জানলে আপনারা অবাক হবেন। এর বিস্তারিত আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। দর্শক, ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর একটি নীল নকশা আঁকছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ভারত থেকে কি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে পারবে এই সরকার? এখানে আপনাদের মতামত কি? আপনারা কি ভাবছেন? পারবে এই সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতক্ষণ ধরে যে ভিডিওর অংশবিশেষ দেখছিলেন সেগুলো চলুন ধারাবাহিকতাভাবে এবার দেখে আসি। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবে, আলোচনা করে একটা ডিসিশন নিবে, ঠিক আছে? ওকে, এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট। অলরেডি অলরেডি নেগোসিয়েশন চলতেছে, নেগোসিয়েশন চলবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফ্যাক্টরির ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম অমিল থাকে, সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে। ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনার ওইখানে, আমি আইপি পুলিশ, আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকেন, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষের না, আমি ধরে নিব। থ্যাংক ইউ। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে বাংলাদেশে আছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে অনেকেই বলছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে? এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান। এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক, যেখানে আগামী দিনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। প্রায় 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, উনি আসছেন, আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা, বড় আকারে আলোচনা বসা, যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার। সে অলরেডি WHO থেকে বার হয়ে গেছে, এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল
সেখান থেকেও বার হয়ে গেছে। এবার আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে, যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ, ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে উইথড্র করবে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা বড় প্রেসার পড়বে রোহিঙ্গাদের যেই বাজেটটা প্রয়োজন, তারা যেহেতু এখানে থাকছে, সেই জায়গায় ওই ডেফিসিটটা, যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা হবে, এটাই হওয়া উচিত মূল আমাদের আলোচনা। সেক্রেটারি জেনারেল যেহেতু ওনার অনেক পরিচয় আছে, অনেক দেশের সাথে সম্পর্ক আছে, যেটা তার সেক্রেটারি অফ স্টেট অলরেডি স্পষ্ট করে বলেছে যে আমরা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি। তো আমেরিকার সেক্রেটারি অফ স্টেটই যখন বলছে, রুবিও যখন এই কথাটা বললো, এটাকে আমাদের সিরিয়াসলি নিতেই হবে। তার মানে হচ্ছে আমার মাল্টিপোলার থেকে আমার কি বলা হয় এই ঘাটতিটা পূরণ করতে হবে, সেই জায়গায় আমাকে নজর দেওয়া দরকার। এবং আমি মনে করি সেক্রেটারি জেনারেল আসাতে এই সুযোগটা তৈরি হয়েছে একেবারে সামনে সামনে বলা। তবে অধ্যাপক ইমতিয়াজের সাথে অনেক বিশ্লেষক একমত, জাতিসংঘের মহাসচিবের এই সফরকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আগামী দিনের নানা সমীকরণ মিলাতে হবে। দেখেন, রতনে রতন চেনে, ওই যে শহরে চেনে, যাই হোক, পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই, এই ব্যর্থতা তো আমাদের না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বোঝে নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি ইন্ডিয়ার সুসম্পর্ক করার কথা মানে উচিত ছিল না? সেটা করে নাই। এর বিরুদ্ধে কি করছে? ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের মানে যেটা ঘটে নাই সেই জিনিসটা প্রচার করছে। যেমন চিন্ময়কে যখন গ্রেপ্তার করে তখন নাকি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়েছিল, এ কথাও বলছে। এবং বিগত সময় এই কথাগুলো বলছে যে বাংলাদেশে মানে সেনাবাহিনীদের ট্রেনিং দিবে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, এ ধরনের কথাও কিন্তু বলছে। দেখেন, আমরা যেটা করতে চাই না, তখন যদি আপনি সেটা আমাদেরকে মানে করার কথা বলেন, তাহলে তো আমরা করবো, সেই কাজটা করবো না? বিগত সময় সেনাবাহিনী, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের ট্রেনিং দিয়েছিল কে? ইন্ডিয়ার সেনাবাহিনী না। দেখেন, আমাদের যে মানচিত্র, এর মানে সব থেকে বড় অংশ জুড়ে কিন্তু ইন্ডিয়া আমাদের সীমান্তে। কোথায় পররাষ্ট্রনীতিতে লেখা আছে যে একজনের সাথে শত্রুতাই করো? কোথাও লেখা আছে? নাই তো। তাহলে আমরা কেন শত্রুতাই করবো? আমাদের দরকার বন্ধু। আমরা ছোট্ট একটা দেশ, আমাদের কাছে ইন্ডিয়া যেমন, চায়নাও তেমন, পাকিস্তানও তেমন, সবাই আমাদের বন্ধু। কারণ আমরা তো যুদ্ধ করতে চাই না, আমরা শান্তি চাই। সেক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হবে, এটা নিয়ে ইন্ডিয়া কোনো মাথা ঘামাবে? বলেন, আমরা তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব না। আমরা কখনো বলছি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবো? ইন্ডিয়া আর আমাদের বাংলাদেশ ভাগ করবে, এটা করবে, সেটা করবে, এই কথাগুলো বলছে। তো ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি মানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলে ইন্ডিয়ার ঘুম হারাম কেন হয়? আমার তো মাথায় কাজ করে না ভাই। হ্যাঁ, ঘুম হারাম আরো হবে, বিকজ আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পারেন নাই। যদি কখনো ইন ফিউচারে যুদ্ধ হয় আমাদের, ইন্ডিয়ার সাথেই হবে, এটাই তো। তো আমরা যুদ্ধ করব ইন ফিউচারে ইন্ডিয়ার সাথে, আর আমাদের সেনাবাহিনীদের ট্রেনিং দিছে কারা? ইন্ডিয়ার সেনাবাহিনী। বুঝতে পারছেন? আপনারা চিনছেন পৃথিবীর মানে জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনাকে, যে ইন্ডিয়াকে ডুবাইছে, বাংলাদেশে আওয়ামী লীগকেও ডুবাইছে। ওই শেখ হাসিনাকে নিয়ে থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে হবে না। ধন্যবাদ। সার্জিসরাও গেছে নাকি? শোরগুলা না গেলে কি আর না গেলে কি? দর্শক, একটা ইন্টারেস্টিং ঘটনা। আসিয়ার সেই জানাজা মাগুরায়, সেখানে যোগ দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেক। তো তাদেরকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। কোথায় করে? এটা হচ্ছে এখন টেলিভিশন, তখন লাইভ দেখাচ্ছিল জানাজার দৃশ্য। ওই সময় বলা হচ্ছিল যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম বৈষম্য ওরা গেছে কিনা। তখন প্রেজেন্টার, নতুন প্রেজেন্টার শুনলাম, সে এখনো শিক্ষার্থী, তো সে একটা আপত্তিকর শব্দ উচ্চারণ করেছে। কিন্তু এটা অন ইয়ারে না, এটা হচ্ছে অফ ইয়ারে। অফ ইয়ারে সে একটা আপত্তিকর গালি দিয়েছে। এই গালিকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি, পরে ওই প্রেজেন্টার সহ আরো 3 জনকে নাকি ওই এখন টেলিভিশন, তারা এই রেকর্ডটা কিভাবে তারা অনিয়ার করে দেবে। এখন এই বাচ্চা মেয়েটার কি অবস্থা হবে? সে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সে তো অ্যাট্রাক্ট হবে, তাকে তো একটা মানে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হবে এই নারী শিক্ষার্থীকে। অফিস তাকে প্রোটেকশন দিল না। এখন হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে ভাই চাকরি ফিরায় দাও। হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে?
কিন্তু এই কর্তৃপক্ষ বা এখানে যারা দায়িত্ব আছে তারা কিন্তু সেটা করলো না। তাকে বলতো আচ্ছা ঠিক আছে তুমি কয়েকদিন অফ যাও, একটু ঠান্ডা হোক তারপরে আস, না চাকরি খেয়ে দিল। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলি খুঁজে বের করে তারপরে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি, যাতে করে আপনাদের খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে আপনারাও বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা কেমন চলছে সে সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন। তো দর্শক, পরিশেষে আপনাদের কাছে আবারও একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।